একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপরের একটা চাপ আছে। এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। ফাহাদ ভাই, আপনি এটা কি শুরু করলেন? আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে, আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। জেলখানায় পিৎজাও পাওয়া যায়, জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে, আবার বিরিয়ানিও পাওয়া যায়। জেল হচ্ছে আসামিদের জন্য। আমি চাই না কেউ আসামি হোক, কেউ জেলে যাক। আপনি যদি চাকরি করেন তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয়, তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে। আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশ গুলি চালাচ্ছে, এইটা তো হইতে পারে না। বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো, না আমি বিসিএস দিব, না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। আমি যে আন্দোলনে গেছি, আমার পজিশনটা ছিল, আমার স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা প্লিজ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবে না। দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে, উগ্র তো পুলিশের মধ্যে ছিল, উগ্র তো ছাত্রছাত্রীদের মধ্যে ছিল। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধা সত্ত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না। পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি? এত পুলিশ আসছে আমার নিতে। আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এখন এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। মানে 1 ঘন্টার এপার ওপার, এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল, চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল, ভাই আপনার কিছু লেখালে আমারে বইলেন, একটারও পাই নাই। কিচ্ছু হবে না ভাই, আমরা আছি আপনার পাশে। ছাত্রদের মধ্যে কিছু হইলে রাস্তার মধ্যে একটা আন্দোলন কি পরীক্ষা দিব না, কি একটা আজব মস্করার ব্যাপার। তোমরা এগুলা বন্ধ করো। আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ। আইফোন 16 কে আগে কিনলো, এটা ইকোনমির অ্যাক্টিভিটি না। ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে, ও আজকে 2 কোটি টাকা উঠাবে, ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা। দ্যাটস দ্য ইকোনমি। ফাহাদ ভাই, আপনি এটা কি শুরু করলেন? আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে, আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। না, বিষয়টা ছিল আমি যেই এক্সপিরিয়েন্সটা নিজে ফিল করেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা তখনকার আনন্দদায়ক সিচুয়েশন ছিল না, বাট আমি ফিল করছি। কিন্তু আমরা যেই সময়টাতে আমার এক্সপ্রেশনটা ছিল, এরপরে অনুভূতিটা এরকম, বাট আমি কাউকে বলি না যে জেলে যেতে হবে। কিন্তু অনেকেই এখন সবাই জানতে চায় যে আসলে এই জেলের ফ্যাসিলিটিটা আসলে কেমন। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে, মানে আপনারও বেশ কয়েক জায়গায় আমি ছোট ছোট ক্লিপ দেখেছি যে আপনি বেশ এক্সাইটেড যে জেল তো মানে অনেক মজা। আসলে ওই মোমেন্টে আমাদের নিজেদের মধ্যে আনন্দ নিতে হইতো, কারণ আমরা যদি মেন্টালি মানে ব্রোকেন হয়ে যেতাম, আমাদের আসলে খুব খারাপ অবস্থা থাকতো। তো আমাদের নিজেদেরকে মেন্টালি আপগ্রেডেড রাখার জন্য আমরা ছোট ছোট জিনিসকেও নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছিলাম মজা। তো জেলে যে যাব, তো আমরা তো এটা জানতাম না যে জেলে যাব। তো জেলে গেলাম, এবং যাওয়ার পরে যখন আমরা তো কখনো এটা নিয়ে চিন্তাও করি নাই, কখনো এটা স্টাডিও করার দরকার হয় নাই, বা জেল লাইফটা কেমন এটা আগে কেউ কখনো ভাবে না, বা এটা স্টাডি টপিকও না। কিন্তু আমরা যখন পড়ে গেলাম, আমাদের বাস্তবতাটা যখন এরকম হইলো, তখন দেখলাম যে জেলখানায় পিৎজাও পাওয়া যায়, জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে, আবার হচ্ছে জেলখানায় সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, আবার একসাথে গোসলও করা যায়, অনেক কিছু, আবার বিরিয়ানিও পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে ওই মোমেন্টে অনেক বেশি চার্মড করতেছিল, যে তখন টাকা আসছিল হাতে, তো ওই টাকার তো ব্যবহার হইতে হবে। তো ওই ব্যবহারটা করার যে উপকরণগুলো সামনে আসতেছিল, তখন সেগুলো আমাদেরকে খুব প্লিজ করতেছিল। তো ওই ফিলিংসটাই যখন আইসা বললাম, তখন মানুষ আমাকে টিভি সেটের সামনে এই গল্প তো কখন আগে শোনে নাই, এই জন্য মানুষের হয়তো এরকম ফিলিংসটা আসতেছে। তো সেই ক্ষেত্রে তাহলে ছাত্রদেরকে বলতে হবে যে না, এখনো আসলে যাওয়ার দরকার নেই। আমি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিলাম যে আমি একটু যাব নাকি। জেল হচ্ছে আসামিদের জন্য। আমি চাই না কেউ আসামি হোক, কেউ জেলে যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দি টক রুমে। আমি আছি অহনা তাসনিম খান, এবং আমাদের সাথে আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ আছেন। একটা দাবি নয়, বরং 9টা দাবি। 9টা দাবি থেকে এক দফা এক দাবি, একটাই মাত্র দাবি এসে দাঁড়ালো স্বৈরাচারিতার অবসান চাই। এবং সেই সময় একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি পরিণতি হবে সেটা কেউ না জানলেও ছাত্রদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেননি যিনি, তিনি ছাত্র আন্দোলনের ভীষণ জনপ্রিয় মুখ, ছাত্রদের ভীষণ মনোবলের জায়গা, ফাহাদ স্যার। আমাদের সাথে আছেন ফাহাদ হোসেন। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং আজকের দিনে একটা মানে আপনার কাজকর্ম দেখতে দেখতে একটা জিনিস দেখলাম, কারাবন্দির দিনগুলো সেটা আসছে এবং একটা লেখা সামনে আসলো যে বীরপুরুষ হলে কখনো আয়ু কমে না এবং কাপুরুষ হলে আয়ু বাড়ে না। এই কথাটার একটু আমি তাৎপর্য জানতে চাই। সিচুয়েশনটা হচ্ছে, আমি তো পড়াই বাচ্চাদেরকে, তো যেই মোমেন্টে হচ্ছে ওই যে আবু সাইদ মারা গেল, আমি তো এখন লাইভ ক্লাসে, মানে আমাদের তো হচ্ছে রানিং অনেকগুলো লাইভ ক্লাস থাকে, তো একটা লাইভ ক্লাসের মধ্যে আরেকটা লাইভ ক্লাস শুরু করব, মানে 15 মিনিট গ্যাপ। তখন মনে হইলো যে মানে পড়াবো, যে মেন্টালি খুবই আপসেট, এই ঘটনা ঘটতেছে, পুলিশ গুলি করতেছে, আন্দোলন হচ্ছে, আন্দোলনটা ছিল কোটা সংস্কারের আন্দোলন, সেটা একটু মানে ডাইভার্ট হয়ে হয়ে অন্যদিকে যাচ্ছে। তো তখন একটা সময় মনে হইলো যে এরপরে তো বিপদ অবধারিত, তো বিপদ যখন অবধারিত হয়, বিপদটা কি হবে সেটা তো আমি জানি না। তো আমার তো আয়ু হচ্ছে ফিক্সড, আমি জানি যে আমার আয়ু হচ্ছে ফিক্সড। তো এখন পুরুষের কোন ক্যারেক্টার প্লে করলে আয়ু তো আসলে কমা বাড়ার কোনো ক্যারেক্টার নাই। তো বীর পুরুষ হোক আর মানে কাপুরুষ হোক, সেটা হচ্ছে, এটা আসছে লাইনটা এরকম যে আমার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি বোল্ডনেস না থাকে, বা আমার যে স্বতন্ত্র চরিত্রটা এটা যদি ফুটে না ওঠে, বা যদি স্টুডেন্ট মনে করে যে আমি কোনোভাবে নিজেকে একটু সেফ করে একটু আড়ালে থেকে নিজের ভবিষ্যৎটাকে বাঁচানোর চেষ্টা করছি, ওতে করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হওয়ার কথা ওই মোমেন্টে। তো তখন এই লাইনটা আসছে আর কি, যে যেই হই, কাজ যাই হোক সেটা যেন সলিড কাজ হয়, একদিন তো মারা যাইতেই হবে, তো সেটা তো আমি জানি না কখন হব। তো আমার কাছে মনে হয় জীবনের আইডিওলজিটা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে যতটুকু সম্ভব সততার সাথে থাকা, তাইলে আয়ুর উপর কোনো ইফেক্ট হবে না। বাহ, এটা চমৎকার। কারণ অনেক শিক্ষকই আসলে এটাও দেখা গেছে আন্দোলনের সময় যে তারা একটু গা বাঁচিয়ে চলছেন, ছাত্রদের পাশে নেই অনেকেই, এবং ছাত্রদেরকে অনেকে বলেছেন যে তুমি যদি আন্দোলনের সাথে থাকো তাহলে তোমার সাথে অন্যরকম অ্যাকশন নেওয়া হবে, এরকম কথা কিন্তু এসেছে। তো তারা আসলে গা বাঁচিয়ে চলছে, নিজের আয়ুষ্কালের কথাই হয়তো ভাবছিলেন যে আমি হয়তো যাব এবং আমার পেছনেও হয়তো কোনো একটা খারাপ শক্তি আসলে লেগে পড়বে। তো সেই বিষয়টা সেই শিক্ষকদের জন্য কি বলতে চান? ওনাদের আসলে দোষ, আসলে ওনাদেরকে কিভাবে দিব, ওই অনেক বছর ধরে একটা সিস্টেমটাই আসলে পচন ধরেছিল। যারা এই কথা বলেছে তারাও জানতো যে তারা আদর্শ শিক্ষকের জায়গা নাই, এবং শুধুমাত্র শিক্ষক না, এখানে আসলে সামগ্রিকভাবে একটা দেশের ব্যাপার। তো যারা এই বলেছে তারা একটু ভীত ছিল, কারণ যে কোনো সময় পরিবারের উপরে হামলা আসতে পারে, যে কোনো সময় এগুলা ওই তৎকালীন সময়ে ওই লেভেলে ওই আলাপ হইতো যে যদি মানে আপনি একটা পক্ষে ফিক্সড না থাকেন তাহলে আপনার উপর আঘাত আসবে। তো সেটা যদি আপনি যদি চাকরি করেন, তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয়, তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে। তো আমি হচ্ছে একটা সোলফুলি একটা মানুষ, আমি আমার এডটেকে আমার প্ল্যাটফর্মে আমার ফাহাদ টিউটোরিয়াল টিমের মধ্যে যারা আছে এরা সবাই স্বাধীন চেতা, এখানে কেউ চাকরি করে না, মানে এটা বললে বস রাগ করবে, এটা করলে চাকরি থাকবে না, এই ধরনের সিচুয়েশন আমাদের কালচারে নাই। তো আমরা এক একজন হচ্ছে এক একটা মানুষ, ব্যক্তি মানুষ, তো আমাদের ভিতরে এই ক্যারেক্টারটা নাই। এই কারণে আমি এটা ফিল করি না যে আমার উপরের মহলের বস আমাকে বলল যে এইটা করা যাবে না এবং করলে এই হবে, এই ধমক আমাকে দেওয়ার মতো তখন কেউ নাই, তখন কেউ ছিল না আর থাকবেও না। তো তখন আমার মনে হয়েছে যে যারা অ্যাকচুয়ালি গা বাঁচিয়ে চলছে এরা পরিবারের কথা চিন্তা করছে, এরা চিন্তা করছে কি হবে, মানে আবার ঝুট ঝামেলা, বাচ্চারা কি করতেছে, পুলিশ যদি আইসা মানে একটা অ্যাক্টিভিটি করে তাহলে তো এরা থাকবে না, এই চিন্তা করেই হচ্ছে ওনারা পিছনে ছিল। সেফ সাইডে থাকার তো সবাই চেষ্টা করে, কার এত সাহস আছে বা কেনই বা সাহস সে করবে, এত সাহসে কেন দেখাবে আর কার বিরুদ্ধেই দেখাবে, এই জন্য এইসব চিন্তা করে হয়তো তারা মুখটাও খোলে নাই বা বাচ্চাদেরকে বলছে যে তোমরা একটু মানে আন্দোলন করো না। এদিকে একটু পেছনের দিকে যদি যাই ফাহাদ ভাই, সেটা হলো যে অনেকেই বলছেন যে কোটা সংস্কারের এই আন্দোলনের কথাটা হুট করে মাথায় কোথা থেকে আসলো, বা এই যে আন্দোলনটা শুরু হলো, এটা শুরু হওয়ার মূল কারণ কি মনে হয় আপনার? আসলে অত ভিতরে তো আমি জানি না, আসলে ভিতরের গেম আরো অনেক আছে। এই আন্দোলন আজকে নেই, আন্দোলন ওর আগে থেকেই চলতেছিল। তখনকার সময় হয়তো গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটি ছিল, কোর্টেরও কিছু অ্যাক্টিভিটি ছিল। এই আন্দোলনটা কি কারণে শুরু হয়েছে ওই ব্যাকগ্রাউন্ড আমার অজানা। আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশ গুলি চালাচ্ছে, এইটা তো হইতে পারে না। তো এখন স্টুডেন্টও দেখতেছি পুলিশকে মারতেছে, তো ওই যে পুলিশকে মারতেছে ওই পুলিশ তো আমার ছাত্রের বাবা,
ওই পুলিশ তো আমার ভাই। তো এখন কি সিচুয়েশন হইল, আমার ছাত্রের বাবা সে আরেক ছাত্রকে গুলি করতেছে, আমার বড় ভাই, আমার তো পুলিশের ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড পুলিশ আছে অন্তত 50 জন, কিন্তু এখন আমার ঘরের মানুষের মধ্যে ঝগড়া হয় না। তো এই যে ঘরের মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার না মানে কি বলে এটাকে, যে অরিজিনটা এটা আসলে অন্যজন প্লে করতেছিল, মাঝখানে পুলিশ এবং ছাত্র হয়ে গেছিল একটা প্লেইং ক্যারেক্টার। কিন্তু এই গেমটাকে চাইলে অনেক আগেই সলভ করা যাইতো, কিন্তু সলভ কেন করতে পারে নাই? ওই ভিত্তিটাই দাঁড়িয়েছিল একটা ভুল ভিত্তির উপরে। এই কারণে ভুল ভিত্তির উপরে দাঁড়ায় থাকে একটা সিস্টেম কখনো আরেকটা সিস্টেমকে সঠিক রাস্তায় আনতে পারে না। এই কারণে ফলশ্রুতিতে আজকে ওনারা নাই দেশে। তো আমার কাছে ওই মানে সূচনাটা ক্লিয়ার না, এবং ওই বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো না আমি বিসিএস দিব, না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। আমার তো ওই বিসিএস এর স্টুডেন্ট বা ওই সরকারি চাকরির কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা আমাকে ট্রিগার করছে যে আমার বাচ্চাগুলো যেগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এগুলো হচ্ছে ওই রাস্তায় যাচ্ছে, তারপরে হচ্ছে ওরাও অন্যায় অবিচার করতেছে, ওদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারাও অন্যায় বিচার করতেছে। ওই জায়গাটাতে তখন আমার ট্রিগার হয়েছে। সো আমি কখনো অরিজিনটা নিয়ে চিন্তা করিনি, আমি রেজাল্ট নিয়ে চিন্তা করতেছি যে এইটার রেজাল্টটা ঠিক হবে না। আর অরিজিন ঠিক করার সামর্থ্য বা অবস্থানটা আমার ছিল না। এটা গভর্নমেন্টের ওই মুভমেন্টে যারা ছিল এরা যদি চাইতো ঠিক করতে এরা পারতো, কিন্তু কোনো একটা কারণে সবাই শুধু তার উপরের চাপে কাজ করছে। যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা যদি হয়, একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপরের একটা চাপ আছে। এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। তো এই কারণে সবাই ওই যে চাকরির কারণে কাজ করছে। এই যে আমরা টিভিতে দেখছি না, সরি ফেসবুকে যে দেখালো, যে দেখেন এই যে একটারে মারি একটাই মরে, আরেক বাকিগুলো যায় না। তো যে লোকটা বলতেছে ও তো চাকরি করতেছে, যাকে বলতেছে সেও চাকরি করতেছে। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধাসত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না যে এটা সঠিক না এটা ব্যাঠিক। চাকরি করলে আমাকে যেটা বলা হয়েছে এটা আমি করব, আর আমাকে গুলি করতে বলেছে আমি গুলি করব। তো আমরা টিভিতে দেখছি যে একটা পুলিশ, আমি জানি না, আমি ওর নাম জানি না, কিন্তু ফেস সামনে আসছে, ওই যে সম্ভবত এটা কোন এলাকায় মাটিতে বৈশা, জানি না যাত্রাবাড়ি না, সম্ভবত মাটিতে বৈশা একদম ডিরেক্ট গুলি করতেছিল। তো ওকে তো ও তো জাস্ট গুলি করতেছে, ওর তো একটা অর্ডার আসছে পিছনে। আমি কনফার্ম করে বলতে পারি ওর মনে ওইটা তখন গুলি করার ইচ্ছা আসে নাই। ওকে বলা হয়েছে যদি গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো। ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে, ও চিন্তা করতেছে যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই, আমি যে কাদেরকে গুলি করতেছি তা আমার ভাই। ওকে বলা হয়েছে গুলি করে যদি কয়টা মারানো যায় তাহলে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে। ও ওই সেন্সে কাজ করছে। সো এভরিথিং ওয়াজ আ ম্যাচড আপ, এবং এই ম্যাচড আপে আমরা কিছু প্রাণ হারাইছি। এই বিষয়টা একেবারে। এবং আন্দোলনের এই চলমান সময়ে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, আমি শুনেছি সেই সময় আপনি ক্লাস নিচ্ছিলেন, সেই সময়টার ঘটনাটা একটু শুনি। ক্লাস নিচ্ছিলাম, আমি পড়াচ্ছিলাম রুই মাছ ইন্টারমিডিয়েটের জুলজির সেকেন্ড পার্ট একটা চ্যাপ্টার রুই মাছ। ক্লাসে পড়াচ্ছি 26 ব্যাচ, এইচএসসি 26। আমি চিন্তাও করিনি যে পুলিশ আমার কাছে আসবে, চিন্তাও করিনি। কিন্তু আমাকে আগে থেকে পুলিশের সাথে তো আমার কানেকশন আছে, অনেকে আমাকে ফোন দিছে যে ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমার কথা হচ্ছে আমি সাবধানে কি থাকবো? আবার ঘরের মধ্যে আছি, সাবধানে কি খাটের নিচে থাকবো? না আমি এলাকার থেকে আমি মানে দেশের বাইরে চলে যাব? দেশের বাইরে কেন যাব? মানে আর আমি করলামটা কি? আমাকে অন্তত পক্ষে 15 জন পুলিশ ফোন দিছে, যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস, আমার নোন পারসন, আমার স্টুডেন্টের বড় ভাই, স্টুডেন্টের বাবা, যেগুলো আমাকে চেনে। ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমি সাথে সাথে প্রশ্ন করছি সাবধানে কিভাবে থাকবো আমি? তো ওরা আমাকে বলছে আমার ওয়াইফও খুবই টেনসড এটা নিয়ে। তোমরা টেনসড হচ্ছ কেন? মানে এখানে টেনশন তুমি করে আমার করবাটা কি? তা আমি তখন এই ফিলিংসে আছি, পুলিশ আসলে আসবে, কথা বলবো। আন্দোলনে গিয়ে তো আর আমি পুলিশকে মারি নাই। আমি যে আন্দোলনে গেছি আমার পজিশনটা ছিল, আমার স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা প্লিজ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবো না। দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে, উগ্র তো পুলিশের মধ্যে ছিল, উগ্র তো ছাত্রছাত্রীদের মধ্যে ছিল। এখন পুলিশ যখন গুলি করবে তো ছাত্র তো আর বৈশা থাকবে না। তো ছাত্র যার কি যা আছে তা নিয়ে পুলিশকে মারছে, পুলিশও অ্যাটাক করছে। এখন সিচুয়েশনটা হয়ে গেছে পুরোটাই হচ্ছে নন গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি,
কোনো মানে ইনসাফ এখানে নাই। তো যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন হুট করে দেখলাম পুলিশ আসলো, আমাকে একটা ইশারা করলো। আমি তখনও ফিল করলাম যে যাই, পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি তো মনে হইলো যে বুঝলাম না কি দেখে, কি হয়েছে, আসেন আপনার সাথে একটু কথা আছে। তারপর আমাকে একটা ফোনে দেখাইলো, দেখেন তো এইটা আপনার প্রতিষ্ঠানের উনি। হ্যাঁ, চলেন একটু বসি। তো আমার একটা সোফার রুম আছে, আমাদের ওখানে 15-20 জন বসা যায়, একেবারে 15-20 জন পুলিশ আর আমি সামনে বসা। তো বলতেছে ফাদ ভাই এই লোকটা কি আপনাদের অফিসের? বললাম হ্যাঁ। ওরা আবার ঘুরে আর একটা স্ক্রিনশট বাইর করে, এটা কি আপনার অফিসের? জি। ওনারা তো এইগুলো কেন লেখে? আমি বললাম দেখেন ভাই, আমি আসলে একটা মানুষ ফেসবুকে লিখতেছে, এটা আমি কিভাবে থামাবো, আমি কোন পলিসি দিয়ে থামাবো? তার মনে হয়েছে সে আমার পার্ট টাইম টিচার, তার মনে হয়েছে যে দেশে অরাজকতা চলতেছে, সে লিখবে ফেসবুক, এটা তার স্বাধীনতা। এরপর আমাকে বলতেছে চলেন, এই সানি সাহেব আমার যে অফিসের ম্যানেজার, চলেন আপনার সাথে ওসি সাহেব কথা বলবে। আমি মোবাইল টোবাইল ঢুকে আমার গাড়ির চাবি টাবি নিয়ে চলেন যাই। আমার কাছে তখনও ফিলিংস এসে ওসি কথা বলবে, যাই ওসি কথা বলবে, কি বলবে। তো ওসির কাছে গেলাম, ওসির রুমে, থানায়। তো তখন হোপের সামনে দিয়ে আমি আসতেছিলাম, মোটামুটি 50 জন পুলিশ হবে আমার পিছনে আসতেছিল। তো লিটারালি আমি পিছনে তাকায় মনে হইলো যে আমি কোথায়, আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি, এত পুলিশ আসছে আমার নিতে। তখন হঠাৎ এই ফিলিংস এসে আবার মনে হইলো যে এত পুলিশ কেন আসলো। সানিকে জিজ্ঞেস করলাম, স্যার চলেন যাই। আমাদের ফোন, আমার আর হচ্ছে সানির ফোন, দুইটা ফোন পুলিশ হাতে নিয়ে রাখছে। আমি জাস্ট লিটারেলি আমার একটা ড্রেস, আমার এফটি টি শার্ট হাঁটতেছি। এমন সময় হোপের সামনে পানির ট্যাঙ্কির যেই জায়গাটা, ওখানে দাঁড়াচ্ছিলাম, পুলিশের যে ভ্যান আছে না, এই যে মাইক্রোর মতো দেখতে এক ধরনের ভ্যান, ওই আসলো। এই তখন আমার একটু কেমন যেন লাগা শুরু করলো, আমার হাতে ধরলো একজন, মনে হলো যে আমি একটা আসামি। আমি বললাম ওয়েট, আমাকে ধরা দরকার না, আমি উঠতেছি। সে আরও শক্ত করে ধরলো আমাকে, ধরার পরে পুলিশের গাড়িতে উঠাইলো। এই তখন নিজের একটা আসামি ফিলিং হচ্ছে, মানে জীবনে তো পুলিশের গাড়িতে উঠি নাই। পুলিশের গাড়িতে উঠাইলো, পুলিশ আমাকে ধরে রাখছে, কিন্তু এক পাশে একজন আর এক পাশে আরেকজন, সামনে 2 জন বসা, সবার হাতে আর্মড। আমি মানে তখন আমার ফিলিংস হচ্ছে যে আসামি নাকি আমি, এমনি করে ধরতে। ওসি সাহেব কথা বলে আমি এমনি যেতাম ওসির কাছে, ওসি আমার বলতো যে একটু আসেন, আপনার সাথে কথা আছে, এত পুলিশ পাঠানো তো দরকার নেই, আমি যাইতাম। ওমা, তারপরে থানায় ঢুকলাম, সবার চেহারার মধ্যে একটা কেমন যেন ডিফারেন্ট ফিলিংস। সিচুয়েশনটা তো এরকম না। এই ওসি রুমে ঢোকার পর দেখলাম পুরা রুমের মধ্যে আপনার পুলিশের লোকজন বসা, কাউকে তো চিনি না, এডিসি ডিসি, হ্যাঁ, এক একজন বসা, এরকম পুরাটা রুমের মধ্যে। যতটা সিট আছে সব রুমের, মানে সবগুলো সিটের মধ্যে পসিবল যতটা পুলিশ আছে, এর মধ্যে আবার 2 জন দাঁড়ায় আছে মোটা লাঠি নিয়ে। তা আমি আবার এদিকে একটু তাকাইলাম, ডিসি বসে আমাকে বলতেছে এই যে লিডারটা আসছে, ওর একটা আপ্যায়ন করো। উইদিন 10 সেকেন্ড মায়ের শুরু হয়ে গেল আমার উপর, আমি এবং সানি 2 জন রে, মানে এত মারছে। আমি তো বুঝতেই পাই, আমি বললাম কথা বলতে আসছি। এই জায়গাটা কোথায়? মানে থানার ভিতরে। হ্যাঁ, থানার ওসির রুমের মধ্যে। আচ্ছা, এত মার, মানে আমার কাছে মনে হলো যে আমি করলাম কি করলাম আমি। পরে বুঝতে পারলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিছে তারেও ধরা হয়েছে, মানে তাদের উপরে হয়তো একটা প্রেশার ছিল, মানে ওনাদের উপর আমার করুণা হয়, মানে ওই পুলিশ অফিসারদেরকে দেখলাম আর করুণা হয়। এনারা জানে না যে দিন শেষে আফটার লাইফে ওনাদেরকে হিসাব দিতে হবে। তো যতটা আঘাত আমার গায়ে লাগছে, প্রত্যেকটা আঘাতের একটা সমান হিসাব হবে না, সেই হিসাব তো আমি নিব। তো আমার কাছে তখন মনে হইল এত মারতেছে কেন। আমার চোখ দিয়ে কিন্তু একটু পানিও বের হয় না, কারণ আমি মানে প্রচুর ফুটবল খেলি, বডি টডি মারাত্মক শক্ত। ও মাইরা আমার কিছু করতে পারবে না, এটা আমি বুঝতেছিলাম। মার কত মারবি, কিন্তু হাড্ডি ভাঙিস না। এরকম হাত পাচ্ছি আর হাতের মধ্যে বাড়ি মারে। তো ঘটনা হচ্ছে আমি মেন্টালি আপসেট হচ্ছিলাম কখন, আমি বুঝতে পারতেছিলাম না কতক্ষণ মারবে। একজন আমাকে বলতেছে, আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। তো
মারলে তো আর ধরেন পঙ্গু হব না, এতটুকু স্ট্রেংথ আমার আছে। সানিরে মারতেছে কোথায়? পেছনে, মানে আমাকে ধরে শোয়াইছে এরকম একটা ইসের মধ্যে, মানে কোন একটা বসার জায়গা না, আছে, এটা সোফার মধ্যে। তো সোফার মধ্যে এইভাবে শোয়াইছে, তো আমার পেছনের অংশটা তার সামনে ওপেন হয়েছে। এই হচ্ছে তার বাইরের অ্যাঙ্গেল। তো মারুক, অনেক মারছে, আমি বসা। কি যে কাহিনী করলো এক একজন, মানে কোনো কথাবার্তা নেই একদম? আছে কথাবার্তা আছে, আচ্ছা, কথাবার্তা তারা বলতেছে। হ্যাঁ, আমার তখন মনে হইতেছিল যে এই যে পুলিশ, তো চাকরি করস তাই না, তোর তো ছেলে মেয়ে আছে। আমার তখন লিটারেলি ওদের প্রতি হেটফুল লাগতেছে যে ওদের ঘরে যতগুলো ছেলে মেয়ে আছে সবগুলো ছেলে মেয়ে আমার ছাত্র, এটা আমি জানি। ওরা যদি একবার ঘরে গিয়ে যাইতো, এবং ওই পুলিশ অফিসারের ঘরে যে সন্তানগুলো আছে, ওই সন্তানগুলোর সামনে আমি কনফার্ম এই পুলিশ অফিসার সে মুখ দেখাতে পারতেছে না। মানে ওরা তো জানে যে মিরপুরের ডিসি তৎকালীন কে ছিল। জি। তো আমার কাছে মনে হইতেছিল যে মায়ের খাইতেছি, কিছুই তো করলাম না। একটা অ্যাক্টিভিটি করতাম বা আমার মনে হইতো একটা ক্রাইম করতাম, তাইলে আমি বুঝতাম। মারতে মারতে আমারে, সানিরে, আর আছে আমার বড় একজন মানে সিনিয়র একজন টিচার আছে, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, তিনজনের সমান তালে মারতেছে, এক একজন এক এক সময়। আর ফোনটা দেখে, আর আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব তো ওপেন, ফেসবুকটা একবার করে ওঠায় আর বলে এই স্ট্যাটাস কেন দিছিস। মানে সবকিছুকে আন্দোলনের সাথে তারা কানেক্ট করে ফেললো। আচ্ছা। আর তখন ওসি হইল সেই ওসি যে ওসির সাথে আমার 5 বছর আগে অনেকবার দেখা হয়েছে। কি কারণে? আমার অফিসের একটা প্রজেক্টে ওনার কাছে যাওয়া লাগছে। আমি তখন ওসিকে তখন আমি ফিল করতে পারিনি, কারণ ওসি তখন কিছুই করে নাই। ওনার যে সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে মারছে। মারতে মারতে ওনারা মনে একটু টায়ার্ড হয়ে গেছে, আর পারতেছে না, মারবে কতক্ষণ মারবে। এরপরে আমাদেরকে থানার হাজতে নিল। থানার যেই রুমটা, সেই রুম থেকে থানার হাজতটা হচ্ছে এই 50 গজ দূরে। 50 গজ কত? হ্যাঁ, হাইটে হাঁটতে পারতেছিলাম না, তখন তো এই মাসেল টাসেল সব একদম কালো বানায় ফেলাইল। এরপরে আবার আমাকে ডাইকা নিয়ে আসছে। এইবার ওসিকে দেখে আমি চিনছি। আমি তখন ওসির দিকে তাকাই না। পুলিশ তো মিনিমাম ওইখানে ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 জন, ওসি ছিল 11 নম্বর। তারপর আমি বললাম, আপনাকে তো আমি চিনি। আমার শরীর কিন্তু পুরাটা এরকম ফুলায় ফেলাইছে মাইরে। হ্যাঁ ফাদ ভাই, আপনাকে তো আমি চিনি। এই আপনার সাথে আমার 2018 সালে একবার দেখা হইলে, আপনি প্রজেক্টটা মনে আছে? ওহো, বলেন কি? খোশ গল্প শুরু হয়েছে তখন। বডিতে কিন্তু আমার মারাত্মক অবস্থা। ওই পরিস্থিতিতেই উনি, হ্যাঁ, আমার হাতে কিন্তু হ্যান্ডকাফ। আচ্ছা। এই ওসি, আমি এরকম, ওসি সাহেব আপনাকে তো আমি চিনি, আপনার সাথে আমার কথাও হয়েছে 2018 একটা প্রজেক্টে। আমি তখন ওয়াটার অ্যান্ড লাইফের অপারেশনস ম্যানেজার ছিলাম, 18 সালে চাকরির কথা বলছি। তখন আমি বললাম, আপনি? হ্যাঁ, আরে ফাদ ভাই, আপনার সাথে এই করো, এই ঠান্ডা পানি নিয়ে আসো। কারা যেন একটা বললো, আমাকে একটা ঠান্ডা পানি দিল, মানে বরফের পানির যে ঠান্ডা পানিটা, এইটা লাগায় বসে থাকলাম। আমার চা খাওয়াইছে, চা অফার করলো, আমি চাও খাইলাম। এই ঠিক আমার সামনে আমার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট, ও সামনে দাঁড়ানো, ওকে প্রচুর জিজ্ঞাসাবাদ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃপা, ওরা আঘাত করে নাই। আমি ওরা চোখ দিয়ে ইশারা দিলাম, মারছে ইশারা। এইখানে 3 জন কিন্তু আরো মানে সিভিল ড্রেসে কিছু পুলিশ বসা ছিল, এগুলো মনে ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। আমি ওকে ইশারা দিলাম চোখ দিয়ে, মারছে। ও ইশারা দিল না, একটু শান্তি পাইলাম। হাত ধরে রাখছি আমি হচ্ছে ইয়াতে, ঠান্ডা বোতলটাতে, এই জায়গাটা তো ফুলে গেছিল, এটা ধরে রাখছি, আর এই হাত দিয়ে আমি চা খাচ্ছিলাম। তো চা তো খাইতেই হবে তার সাথে। আমি এরপরে যে আমার ভবিষ্যৎ কি তা তো আমি জানি না। আমি তো মনে করছি যে তখন আমার ফিলিংস হয়েছে, ওসি যখন আমাকে চিনছে আর বাকি ডিসি যখন নাই, আমি মনে হচ্ছে এখন ছাড়া পাবো। হঠাৎ করে এই ফিলিংসটা কাজ করলো। তা বললাম যে, ওসি সাহেব, নামটা বলতেছি না, হ্যাঁ, চিনি সবাইকে, জি, আমাদের ভবিষ্যৎ কি? ফাদ সাহেব, এটা তো আসলে বলতে পারবো না, বুঝছেনই তো, চাকরি করি। এই তখন আমার ফিলিংস এসেছে যে তুমিও যখন এই কথা বলে ফেললা, তার মানে সবাই তাহলে চাকরি করে, তো সবাই তাহলে কার অর্ডার মানতেছে? কাহিনীটা হচ্ছে সিম্পল, উপর থেকে, মানে একদম উপর থেকে বলা হয়েছে, আন্দোলনের সাথে যে ছিল সব থানায় ঢুকাবা। তখন আমি বুঝে গেছি গেমটা কোথায়। যারে পাবা তারাই ঢুকাবা। ওসির কাছে অর্ডার আছে, ওসি অ্যাপ্লাই করতেছে। তখনকার সময় ডিসি সবাই ছিল,
এরা মারছে, হয়তো এদেরকেও বলা হয়েছে যত মারবা তত প্রমোশন। এই ঘটনাটা মানে কোন তারিখের এটা আপনার? 31 জুলাই। জুলাই সকাল 11:10 না 11:35, কারণ 11:15-তে আমি ক্লাসে, কারণ 11:15টায় ক্লাসে আমি রুই মাছটা আঁকাইছি মাত্র। তখন থেকে এই ডিসকাশন হইতে হইতে 25 মিনিট হয়েছে এই তখন। আর ওসির রুমে যখন গেলাম তখন সম্ভবত 12:30 পৌনে 1টা বাজে। মানে 1 ঘন্টার এপার ওপার, এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল, চেঞ্জ। হ্যাঁ চেঞ্জ। এবার ওসির আমি একটা কথা বলছি, আমার তো তখন প্রচুর সাহস হয়েছে। চাকরি তুমি যখন বললা চাকরি করতেছো, তার মানে তুমি তো অপারগ, তুমি হইলা অপারগ, তুমি হলে একটা পুতুল, এটা আমার ফিলিংস হয়েছে। তাই আমি বললাম, ওসি সাহেব এই যে আপনি যে আমারা নিয়ে আসছেন বা আপনারা যে নিয়ে আসছেন, আমার স্টুডেন্ট তো জানে, এরপর এই থানার কি হবে এটা কিন্তু আমি যে বলতে পারবো না, এটা আমি ওনারে বলছি। এবং কোনো সময় যদি ওনার সাথে আমার দেখা হয় বা প্রমাণ হয়, ওনাকে আমি বলছি যে আমার স্টুডেন্ট এই থানার কি করবে বা এর পরের কি হবে ওসি সাহেব, এটা কিন্তু আমি জানি না, এটার জন্য আমি দায়ী না, আপনি এটা জেনে রাখেন। আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সামনে, আর যারা কিছু কিছু লোক তো আমাকে চেনে, ওরা কেউ কিচ্ছু বলে না। এই কথাটা বলার পর ওরা শুনলো, আমি ওদের দিকেও তাকাইলাম, ওনার দিকেও তাকাইলাম। তাই আমি বললাম যে স্টুডেন্ট তো জানছে আমি এখানে, এরপর এই থানার ভবিষ্যৎ কি হবে ওসি সাহেব এটা কিন্তু আমি শিওর না, আপনি আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। আজকে থানায় গেলে দেখবেন পুরা থানার শুধু ইটটা বাকি আছে, কিছু বাকি নেই, মানে সব পোড়ায়। আমার যে রুম, ওই রুমে আমি গেছিলাম দেখতে, আমি ওই রুমেও ঢুকছি, বাইরে থেকেও দেখছি, পুরাটা রুম পোড়া, ভাঙচুর করে পুরা থানার খালি বিল্ডিংটা ভাঙে নাই। তো এই যে অবস্থাটা আজকে হয়েছে, তখন আমার কাছে ফিল হইতেছিল যে এই যে আমি মার খেতেছি, এইটার কোনো না কোনো রেজাল্ট আমি পাবো। আপনি কতদিন আটকা থাকলেন একেবারে? কি আমাদের মানে যেদিন আমাদের বিজয় আসলো সেদিন পর্যন্ত আপনি আটকা? 31 তারিখ থেকে 6 তারিখ। 6 তারিখ। এবং এর মাঝে আপনার পরিবারের উপরেও তো একটা আচার ব্যাপার ছিল, তাই না? তো সেই ঘটনাটাও একটু শুনি, যে আপনার ফোন থেকে আই থিংক আপনার পরিবারের কমিউনিকেশন গুলো পাওয়া যাচ্ছিল। ফ্যামিলি ধরেন আমার মতো একটা মানুষ, অন্তত পক্ষে যারা রেসপেক্ট করে আমাকে, আমার ফ্যামিলি তো জানে কি ঝড়টা যাওয়ার কথা বলেন। ঝড় তো গেছেই, মা চোখের তো পানি আর নাই, সব তো ফেলা দিছে। তো ঘটনা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ জীবনে কোনো আইনজীবীর সাথে কমিউনিকেট করে নাই। আমার ফ্যামিলির সবাই, আল্লাহ তখনও এটা মনে হয় টেস্ট করতেছিল। আমার ফ্যামিলিতে কিছু লোকজন তৎকালীন সময় পাওয়া গেছে, এবং আল্লাহ এটা কি জানেন, ওই যে দেয় না, দুর্যোগ দেয়, এই দুর্যোগটা দেয় হচ্ছে মানুষের ক্যাপাসিটি বোঝার জন্য। আপনার জীবনে যখন ডিজাস্টার নামবে, তখন আপনার আশেপাশের মানুষের ক্যাপাসিটি এবং ওর অ্যাবিলিটি বুঝে ফেলবেন আপনি কত দূর করতে পারে। আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল, ভাই আপনার কিছু লেখালে আমারে বইলেন, একটারও পাই নেই, কিচ্ছু হবে না ভাই, আমরা আছি আপনার পাশে। এই কথাটা যখন বলে আমার তখন হাসি লাগে, কই আমি তো তোরে পাশেই পেলাম না। তো আমি অবশ্য এটা আবেগের কথা, মানুষ বলে আবেগের দরকার আছে জীবনে। আমার ফ্যামিলি আইনজীবী খুঁজতে খুঁজতে আর কোর্টের পিছনে দৌড়াতে দৌড়াতে অস্থির হয়ে গেছে। এবং আমার লয়ারের সাথে আমার এখনও কথা হয়, আজকেও কথা হয়েছে, আমাকে ফোন দিছে এবং আমাকে বলছে, ভাই আমি যার জন্য কাজ করলাম আপনাকে তো দেখলাম না এখন পর্যন্ত, আপনি একটু আসেন। তো ওনার সাথে আমার কথা হয়েছে, শুক্রবার ইনশাল্লাহ ওনার সাথে আমার একটা মিটিং হবে। তো উনি আমাকে বললো যে আপনার জন্য আমি ভয়েস রেজ করছি, কিন্তু আপনাকে আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না। এখন পর্যন্ত ওনার সাথে আমার মিটিং হয়নি, যে আইনজীবী আমার জন্য কাজ করছে। তো কোর্টে দৌড়াতে দৌড়াতে, হাজতে দৌড়াতে দৌড়াতে, থানা, ডিবি পুলিশ, কোর্ট আর জেলখানা, আমার ফ্যামিলি না, আমার সানির, রিপন স্যার, মনির স্যার, এই আমার শ্বশুর এবং হচ্ছে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট রাজরেও তো, মানে আমার তো সবচেয়ে টেনশন ছিল ওকে নিয়ে। আমাকে যদি একা ধরতো, বিশ্বাস করেন আমার কোনো টেনশন হতো না। আমার যদি একা ওরা 3 দিন পিটাইতো, তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু যখন আপনার সাথে আরও কয়েকজনকে নিয়ে আসবে, তখন আপনার টেনশন হবে। ওরে যেমন সে, তাহলে ওর ফ্যামিলিও তো টেনশন করতেছে, এই সামগ্রিক টেনশনে। তবে আমার একটা মানে ভরসার জায়গা ছিল যে পোলাপানগুলো স্মার্ট আছে আমার ছেলে মেয়ে, আর যারা আমাকে চেনে, পুরো বাংলাদেশের টপ নচ মানুষ যারা অ্যাকচুয়ালি আমাকে চেনে, এরা তো কোনো না কোনোভাবে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হবে। তো ওই গেমটা ওরা খেলছে, মানে টপ নচ যারা বলতে আমার এন্ডে,
তো মন্ত্রীদের কথা আমি বলছি না বা ওই পর্যায়ের কারো কথা বলছি না, যারা একটু ক্যাপাসিটি রাখে কোর্টে পিঞ্চ করার বা আইনজীবীকে ফোন দিয়ে কি বলে প্রভাবিত করার, এই ধরনের লোকের সাথে আমার ফ্যামিলির কথাবার্তা হয়েছে। তো কষ্টটা আসলে অনেক। আমি জানতে চাই না ওদের কাছ থেকে যে তোমরা কি করছো, ছোট ছোট কিছু ক্লু পাইছি, এরপরে আমি রিগেইন করতে চাই না, তাহলে ওরা আবার কষ্ট পাবে। তো কষ্টের জিনিসগুলো আমি ডিসকাসই করি নাই ওদের সাথে। 5 আগস্ট বা 36শে জুলাই যে সময়টাকে আমরা বলি বিজয়ের দিন, সেই বিজয়ের দিনে আসলে কি অবস্থা ছিল? সেই দিন কখন বুঝলেন যে আমরা আসলে বিজয় পেতে যাচ্ছি? একদম এক্স্যাক্টলি মনে নাই। জেলের ভিতরে কি হয় জানেন, মানুষের কিছু করার থাকে না। পুরা 24টা ঘন্টা মনে হয় 2400 ঘন্টা, এক একটা মিনিট বলে বলে যায়, কিছু করার নাই। তো 4 তারিখে একটা আওয়াজ উঠলো, কি লোকজন তো খুব মানে ট্যালেন্টেড, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দেখলাম ওরা নাকি বিটিভি দেখতে পায়।